এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। ঠোঁটের হাসি বোধহয় এবার চোখেও ভাসল তাসিনের। সুপ্রভার এমন কথাগুলো শুনলে কেমন যেন আপন আপন অনুভূতি হয়। মেয়েটা কি বোঝে তার এমন আদেশ আজ্ঞা শুনলে মনে হয় ঘরের ঘরণী কিংবা বহুদিনের প্রেম করা প্রেমিকা বলছে কথাগুলো। গুনে গুনে 25 মিনিট সময় লাগলো তাসিনের পৌঁছতে। মনের ভেতর যে উত্তেজনা তাকে অস্থির করে তুলেছিল তা দ্বিগুণ হলো সুপ্রভাকেই প্রথম পলক দেখতেই। কালকে কেনা নীল শাড়িটা পরনে দুহাত ভর্তি গাছে গাছে চুড়ি, চোখের কোণে লেপ্টে আছে কাজল, নাকের উপর আর আশপাশটা চিটচিটে তেল, কপালেও ঘাম আর তৈলাক্ততায় লেগে আছে এলোমেলো কিছু চুল, ঠোঁটের মাঝে আবছা আবছা লিপস্টিকের ছাপ। গভীর দৃষ্টিতে লক্ষ্য করতেই তাসিনের মনে হলো কপালের মাঝে একটা টিপের কমতি রয়ে গেছে। অথচ সুপ্রভা কিন্তু কানে গলায় কিছুই পরেনি। তার সকল সজ্জা হাত আর চোখেই ছিল। চুলগুলো অবশ্য খোলাই রেখেছিল, কখন যে গরমে অতিষ্ঠ হয়ে হাত খোপা করেছিল মনে নেই। তাসিন অবাক চোখে চেয়ে থাকে, স্বগোক্তির মতো করে বলে উঠল, তুমি খুব সুন্দর মেয়ে। কি? তু এরেস বেলিসিমা চিকা। এটা আবার কি? আজ ডিনার করব না, অনেক ক্লান্ত আমি, বাড়ি গিয়ে বিছানায় পড়বো এখন। সুপ্রভার চোখে মুখে সত্যিই ক্লান্তি স্পষ্ট। তাসিন ভাবলো তবে কফির অফার তো করাই যায়। আচ্ছা ডিনার না হয় বাদ, কফি অন্তত খাওয়া যায়। সুপ্রভা চোখ দুটো বড় বড় করে তাসিনের দিকে তাকালো। এই যে আমার চোখের দিকে তাকান, দেখেন কতগুলো ক্লান্তি কাজল মেখে ছড়িয়ে আছে। এখন কফি খেলেই রাতভর না ঘুমিয়ে হুতুমের মতো চোখ খোলা থাকবে, সকাল হলেই দুর্বল হয়ে বিছানায় আধমরা হয়ে পড়তে হবে। হঠাৎ সুপ্রভার এমন করে বলল কথাটা, যা শুনে তাসিন প্রথমে চমকে আর পরে একদম থমকে গেল। সুপ্রভা একদম তার মুখোমুখি এসে গিয়েছিল কথাটা বলার সময়। তাসিনের হৃৎপিণ্ড তো যেন চমকে গিয়ে ধুকপুকের গতি বাড়িয়ে দিয়েছিল। এই মেয়েটা সত্যিই একটা ঝড়, বই আর কিছু নয়। এই ঝড় যা শুধু তাসিনের বুকের ভেতর আর মস্তিষ্কে আঘাত হানে। সুপ্রভা কফি না খেলেও তাসিন খেলো এবং সুপ্রভা নিঃশব্দে পাশে বসে সঙ্গ দিল তাসিনের। তাসিন অবশ্য বলেছিল কফি ডিনার বাদ একটা বার্গারই না হয় খাক, তার স্পেশাল ইচ্ছে মতো চিলি সস মিশিয়ে। সুপ্রভার মন চাইল না কিছুই মুখে দিতে। অগত্যা তাসিনের কফি শেষ হতেই দুজন উঠে পড়ল। আজ অবশ্য একটা টি শার্ট কিনেছে তাসিন, তবে কোনো বাছাই করেনি। একটা শপে ঢুকে যা পছন্দ হলো তাই দাম মিটিয়ে নিয়ে নিয়েছিল। আর তার এহেন কাণ্ড দেখে সুপ্রভা হা করে চেয়েছিল অনেকক্ষণ। এখন ফিরতি পথে আবার একটু ঝামেলা হলো রিক্সা নিয়ে। দুজন দু গলিতে যাবে, তাই দুটো রিক্সা দরকার ছিল। কিন্তু এই সন্ধ্যায় আজ বৃষ্টি না থাকলেও রিক্সার সংকট দেখা দিল। কিছু সময় চুপচাপ দাঁড়িয়ে থেকে একটা রিক্সা পাওয়া গেল। তাসিন জোর করলো যেন সুপ্রভা চলে যায়, সে অপেক্ষা করবে আর একটু, অন্য কোনো রিক্সা পেলেই তাতে চলে যাবে। সুপ্রভার মনে হলো বেচারা অফিস করে এমনিতেই তো ক্লান্ত থাকার কথা, তাই সংকোচ এড়িয়ে তাসিনকে উঠে যেতে বলল। দু একবার না করেও পরে তাসিন উঠেই বসলো রিক্সায়। রাতের আকাশ আজ গাঢ় অন্ধকার নয়, মাথার উপর থালার মতো মস্ত চাঁদ, তারারও দেখা মিলছে। সেই সাথে শহরে পথের নিয়ন কিংবা সাদা আলোয় ঝকঝকে চারিপাশ। রিক্সায় বসা দুজনে কিছুটা সময় চুপচাপ কাটিয়ে দিল। মুখে কারো কথা নেই, খুঁজেই পাচ্ছে না শব্দ তারা। রিক্সা যখন সুপ্রভার হোস্টেলের সামনে, তখন তাসিন মুখ খুলল। বাড়ি যাও কতদিন পর পর? চকিতে ফিরে তাকালো সুপ্রভা। তাসিনের মুখে কেন তাকালো সে নিজেও জানে না। নির্দিষ্ট করার সময় নেই, যখন ইচ্ছে কিংবা কোনো ছুটি থাকে তখন যাই। এবার তো পরীক্ষা আছে এ মাসের শেষে, তাই একেবারে আগামী মাসে যাব। খুব সম্ভবত মেজদার বিয়ের ডেটও পড়বে তখন। ও। রিক্সা পৌঁছে গেছে হোস্টেলের সামনে। সুপ্রভা রিক্সা থেকে নামতে তাসিন বলে উঠল, বেশি পাকামি করতে হবে না, হোস্টেলে যাও। অবাক হয়ে তাকালো সুপ্রভা। কি করলো সে? রিক্সাওয়ালাকে তাসিন চলতে বলে আবার সুপ্রভাকে বলল, ভাড়ার টাকা দেওয়ার মতো মাতব্বরিটা অন্যদের সাথে দেখিও।
হি হি করে হেসে উঠল সুপ্রভা। সে রিক্সা থেকে নেমেই পার্সের জিপ খুলেছিল, তা দেখে তাসিন বুঝলো সে ভাড়া বের করছে। বোকা লোক, সে তো শুধু ফোনটা বের করার সময় দেখছিল। ফোনটা বের করে সময় দেখছিল। 9টা বেজে গেলে হোস্টেলে ঢুকতে পারবে না সে। ভয়ে তথস্থ সে। তাসিনের রিক্সা চলে গেছে চোখের আড়ালে। হাসি থামিয়ে ফোনে চোখ বুলালো। 8টা 25 বেজে গেছে। ইস, ডিনারটা বোধহয় করেই আসা যেত। এতে হয়তো আরো কিছুটা সময় লোকটার পাশে থাকতো। লজ্জা লাগছে সুপ্রভার এখন। আজ সারাটা দিন সে কি সব যে চিন্তা করেছিল তাসিনকে নিয়ে, আর এমন সব চিন্তা আজকাল যখন তখন মাথায় ঘুরে। সত্যিকার একটা কথা বলতো আয়ান। হাতের বইগুলো আয়নার টেবিলের উপর রেখে দপ করে চেয়ারে বসলো তুহিন। স্কুলে পড়াকালীন সন্ধ্যা হতেই মায়ের বকা খেয়ে পড়ার টেবিলে বসতে হতো, কিন্তু এখন আর এসব ভাল লাগে না। কিন্তু মা তো হিটলারের ছোট বোন, এখনো কলেজ পড়ুয়া তুহিনকে বকাবকি করে পড়া নিয়ে। তাই ইচ্ছে করে অ্যাকাউন্টিং পড়াটা সন্ধ্যায় রেখেছে। এলাকারই তো এক সিনিয়র ভাইয়ার কাছে সে অ্যাকাউন্টিং পড়তে যায়, কিন্তু আজকে ভাইয়াটা জরুরি কাজ থাকায় ছুটি দিয়েছে। সে তাই সুযোগ পেয়ে ফুপির বাড়ি এসেছে। অবশ্য এখানে আসার পেছনে একটা উদ্দেশ্যও আছে। সে তার বন্ধুর মাধ্যমে জানতে পেরেছে থানার নতুন অফিসারটা নাকি আয়নাকে পছন্দ করে। এমনকি প্রায়ই লোকটা কলেজের আশেপাশে ঘুরে, সে খবরটা এলাকার মোটামুটি চাওয়া হয়েছে ইয়াং ছেলে মেয়েদের মুখে। এমনকি প্রায়ই লোকটা কলেজের আশেপাশে ঘুরে, সে খবরটাও এলাকায় মোটামুটি চাওয়া হয়েছে ইয়াং ছেলে মেয়েদের মুখে। তাই তুহিন আজ এটাই জানতে চাইছে আয়নার কাছে। সত্যি করে একটা কথা বলতো আয়না। আয়না রান্নাঘর থেকে আমড়ার আচার নিয়ে এসেছে বাটিতে করে। সেই আচারের বাটি তুহিনের দিকে এগিয়ে দিয়ে বলল, কি কথা? ওই যে পুলিশটা আহসান নাম করে, সে নাকি তোর কলেজের সামনে ঘুরঘুর করে রোজ। আয়না বিছানায় বসে নিজেও একটা আমড়া তুলে নিল বাটি থেকে। ঠিকই শুনছিস, ওই ব্যাডা প্রত্যেক দিনই চোরের মতো এদিক ওদিক থাকে। আমি দেখে ফেললে ভাব এমন করে যেন হুট করে দেখা হইছে। আমরা তাকে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে দেখতে কথাটা বলেই আয়না জিভ বের করে তাতে বাচ্চাদের মতো লেহন দিল। এরপর মুখটাকে এমন বিকৃত করলো যেন এটা আমড়া নয়, নিম পাতার রস কেউ তার মুখে ঢেলে দিয়েছে। তুহিনও মজা পেয়ে হু হু করে হাসছে। তাদের কথার মাঝে আয়নার মা এসে ভাতিজাকে বলল, বাবু, খাবার খেয়ে যাইস, আজকে তোর পছন্দের চিতল মাছ আছে। ফুপির মুখে পছন্দের মাছের কথা শুনে তুহিনও খুশি হয়ে গেল। তারপরে আবার বলল, বেটা পুলিশ এখন নিজে চোর হয়ে গেছে রায়না। আমার বন্ধুরা বলা বলি করছিল রায়হানকে নাকি খুব টাইট দিয়েছে, আর এখন নজরে রাখে যেন তোর ধারে কাছে না আসতে পারে। এই কথা আয়নাও জানে। একটু বেশি বাড়াবাড়ি করছে এই পুলিশ বেটা। ভয় হয় কোনো বিপদে ফেলবে না তো আবার। রায়হান পুলিশের ছেলে হয়ে কত রত হুমকি ধুমকি দিয়েছিল, এখন আবার আরেক পুলিশ এসে তার প্রেমে পাগল। যদি এ বেটাও নিজের কোনো পাওয়ার দেখাতে চায়। কথাটা ভাবতেই আয়নার মুখটা রাতের মতো কালো হয়ে এলো। এই যে তার রূপে এত এত ছেলে পুরুষ পাগল হয়ে যায়, তাসিন ভাই কেন হয় না? তাসিন ভাইয়ের পছন্দ কি আরো বেশি সুন্দর? তার সৌন্দর্য কি তাসিন ভাইয়ের পছন্দের লেভেল পর্যন্ত যায় না? কদিন আগেও তো তার ক্লাসমেট তনিমার ভাই এসে প্রপোজ করে গেল। লোকটা শহরে থেকে পড়াশোনা করছে, দেখতেও তাসিন ভাইয়ের মতো, আবার স্বভাবেও রাখি লোকটা তাসিন ভাইয়ার মতো না কুচু। তবে সে লোক কেন তাকে পছন্দ করলো? অনেক ভেবে একটা কথা মনে পড়লো আয়নার। তাসিন ভাইয়ের মনে কি আগে থেকেই অন্য কেউ আছে? এই একটা কথা মনে হতেই ঝুপ করে মন খারাপের বৃষ্টি শুরু হলো। পাশে বসা তুহিনও তার মন খারাপ ধরতে পেরে বলল, ভাইকে নিয়ে ভাবছিস নাকি? সবাই বুঝে আয়নার মন, শুধু ওই অহংকারী তাসিন ভাইটাই বোঝে না। নতুন কেনা টি শার্টটা একটু নেড়েচেড়ে দেখে নিল তাসিন। একটু আগে মা ভিডিও কল দিয়েছিল, তখনও তার হাতে এটাই ছিল। আর মায়ের ফোন ইগনোর না করে ধরলো। স্ক্রিনে মায়ের মুখটা ভেসে উঠতে তার হাসি হাসি মুখটা ফ্যাকাশে হয়ে উঠল। আয়নার জন্য তৈরি হওয়া এক ঝামেলায় আজ কতটা দিন পর মায়ের মুখটা দেখতে হলো। মায়ের মুখটা কি একটু জীর্ণ লাগছিল বোধহয়। তার মায়ের মুখটা সর্বদা উচ্ছল দেখায়, থাকুক সে রাগে কিংবা খুশিতে। কিন্তু আজ তাতে উচ্ছলতা নেই, শুধু অভিমানটা ছিল। ভালো মন্দ তেমন কথাও তো বললো না আজ, শুধু তার খোঁজ খবর নিয়ে রেখে দিল।
তবে রাখার আগে টি শার্টটা দেখে একটা কমপ্লিমেন্ট দিয়ে গেল, আর তাতেই তাসিনের বুকে প্রশান্তি নেমেছে। মাঝি শার্টটা দেখেই বললেন, ভিনেক টি শার্ট কিনেছিস? তোকে এই গলায় ভালো মানায়। ব্যাস, মন ভালো হতে আর একটুও বাকি নেই। আজ আর আয়না এবং বিয়ে নিয়ে কোনো তর্ক যুদ্ধ হয়নি। খুশিতে মন আর একটু নাচতে নাচতে এক কাজ করে বসলো। ঘুমানোর প্রস্তুতি নিয়ে কোনো কারণ ছাড়াই সুপ্রভাকে একটা মেসেজ করে দিল। গুড নাইট মিস তুফান। জীবন প্রকৃতির মতো, তাতে হর হামেশায় পরিবর্তন ঘটতে থাকে। তাসিনের জীবনেও ঘটেছে দারুণ পরিবর্তন, তবে তার অগোচরে ঘটেছে অনেকটা। সুপ্রভার সাথে এখন তার প্রায়ই দেখা হয় কাকতালীয় ভাবে। না মানে এটা তাদের নিজেদের তৈরি করা কাকতালীয় ব্যাপার। একদিন সুপ্রভা কোনো কারণ ছাড়াই চলে যায় তাসিনদের গলিতে, ঠিক তাসিনের অফিস যাওয়ার টাইমে। দেখা হওয়ার পরই আচরণটা এমন করে যেন সে কোনো কাজে এসেছে এদিকটাই। আর দেখা হয়ে গেল। আবার তাসিনও আজকাল এমনটাই করে। কখনো কফি খাওয়ার বাহানায় সে কফি শপে যায় যেখানে সুপ্রভা প্রথমবার তাকে স্পেশাল ক্রাশ বার্গার খাইয়েছিল। মনের অলিগলি দখল করা মানুষগুলোকে দেখার লোভ বোধহয় এমনই চতুর করে সবাইকে। দেখা, লোভ আর মনের অস্থিরতা কি পরিমাণ যে একটা উদ্ভট করে দেয় একটা সুস্থ স্বাভাবিক মানুষকে, তার প্রমাণ এখন তাসিন সুপ্রভাই। দেখতে দেখতে মাস হয়ে গেছে তাসিনের ঢাকার জীবনের। ছুটির সপ্তাহ শুরু হতেই মন খারাপ হয়ে গেল তাসিনের। সত্যি বলতে সুপ্রভাকে 4টা দিন না দেখতে পারার চেয়ে খারাপ লাগাটা বেশি তার মায়ের জন্য হচ্ছে। আজ রাতের বাসে রওনা দেবে বলে টিকিট কেটেছে, অথচ তৈরি হতে গিয়ে মনে পড়েছে কালই মা একটা সিদ্ধান্ত শোনাবে। তার পক্ষে কিছুতেই সম্ভব নয় আয়নাকে বিয়ে করা। এখন তো একদমই নয়, যখন তার মনের ঘরে সুপ্রভাত পদার্পণ পড়ে গেছে। সুপ্রভা বলুক আর নাই বা বলুক, তাসিনের বোঝা হয়ে গেছে সুপ্রভার অনুভূতি। মেয়েটা নিজেই হয়তো এখনো বুঝতে পারছে না নিজেকে। তাসিন ভেবে নিয়েছে অপেক্ষা করবে সে ঠিক ততদিন যতদিন না সুপ্রভা নিজের অনুভূতিকে উপলব্ধি করতে পারছে। ভালোবাসা একতরফা হলে অপরপক্ষ জেনে বুঝে প্রেমে পড়ে। তাসিন চায় সুপ্রভা তার অনুভূতি জেনে নয়, বরং নিজের অজান্তেই তাকে ভালোবাসুক। উপলব্ধি শব্দটা শতভাগ পরিপূর্ণতা পাক তাদের জীবনে, এটাই তাসিনের কাম্য। আর তাই এই যাত্রায় যত্রতত্র কাটিয়ে দিবে মায়ের সিদ্ধান্তকে। 4টা দিনই তো ঠিক পার করে দেবে সে। পুরোপুরি তৈরি হয়ে ফ্ল্যাটে ডাইনিং এর খাবার খেলো তাসিন। হাবিব চাচা আর তাসিনের টিকিট 2 জায়গায় বলে বাসও ভিন্ন, কিন্তু বাস স্টেশন আর ছাড়ার সময় এক বলে চাচা আর সে একসাথে বেরিয়ে গেল। স্টেশন যাওয়ার পথে এক রিকশায় উঠেছিল তাসিন আর হাবিব চাচা। যেতে যেতে কত গল্প জুড়েছেন চাচা, আর সব গল্প ঘুরে ফিরে চাচির মাঝেই শেষ হয়েছে। তাসিনের মনে হলো এক প্রেম ভালোবাসা অপার্থিব আর আধ্যাত্মিক কোনো জিনিস, নইলে এই প্রেমেই কেন মানুষ দুনিয়ার শ্রেষ্ঠ সুখী জীবন কিংবা ভয়ঙ্কর দুঃখী হয়। হাবিব চাচা আর মধ্য বয়সের শেষ প্রান্তে এসেও এখনো তার বিয়ের আগের প্রেমিকা আর বিয়ের পরের অর্ধাঙ্গিনীকে নিয়ে কি করে এতটা আবেগী আর চঞ্চল হতে পারে। আবার তার ছোট মামার কথাই ধরা যাক, মানুষটা সেই কবে ভালোবাসায় ধোঁকা পেয়েছিল, আর আজও এই ধোঁকার জন্য কাউকে ভরসা করেন না। ছোট মামিকে আজও ভালোবাসেন না। সম্পত্তির ভাগ হাতছাড়া হবার ভয়ে সংসার করে গেলেও তারা স্বামী স্ত্রী মোটেই সুখী নয়। অপ্রেমের সম্পর্কটা ধরে বেঁধে রাখা গেলেও সে সম্পর্কে প্রাণ থাকে না। আচ্ছা, মা কি বোঝে না আয়নার সাথে তার বিয়েটা হলেও ছোট মামার মতোই অবস্থা হবে তার? রাত বাড়ছে, আধার ঘন হয়েও আবার ফিকে হয়ে যাচ্ছে। আজও আকাশে ক্ষয়ে যাওয়া চাঁদ উঠেছে। সেই চাঁদের আলোয় কখনো মেঘের আড়ালে, কখনো বা ভুলুকে লুটিয়ে পড়ছে। সুপ্রভার মন ভার হয়ে আছে তাসিনের মেসেজ পাওয়ার পর থেকেই। সে গ্রামে যাচ্ছে এটা মানতে কষ্ট কেন হচ্ছে? সে তার বাড়ি যাবে ছুটিতে, এটাই তো স্বাভাবিক। বিছানার কাছে জানালাটা খোলা রেখে এলোমেলো হয়ে শুয়ে আছে সুপ্রভা। হাতে ফোন আর দৃষ্টি বাইরে গাছের ফাঁকে দেখা যায় আকাশটাতে। আজ ভীষণ গরম পড়েছে, একটু বাতাস নেই। মাথার উপর চলন্ত ফ্যানটারও যেন আজ শীতল করার ক্ষমতা নেই। হুট করে সিদ্ধান্ত নিল কাল সকালে বাড়ির উদ্দেশ্যে রওনা দিবে। তাসিন কথায় কথায় একদিন বলেছিল তার ছুটি 4 দিন থাকবে, আর আজ সে অফিসেই ছিল সারাদিন। তার মানে নিশ্চয় ছুটিটা কাল থেকে শুরু। মন যা চায় সুপ্রভাও তাই করে বরাবর, তবে এবারও তাই হোক।
রাতভর জার্নি করে ভোরের আগে এলাকায় এসে পৌঁছেছে তাসিন। আধার তখনও সরে যায়নি, ফজরের আজানটাও হয়নি। বাস থেকে নেমে একটুখানি হেঁটেই তাদের এলাকার বাজার, সাথে কাপড় চোপড়ের ব্যাগ নিয়ে তার এক কাপড়ে এসেছে বলে কিছুটা স্বস্তি। এ সময়ে রিক্সা অটো কিছুই নেই, বাজারে দোকানপাট বন্ধ, এমনকি একটা কুকুর বেড়ালেরও দেখা মিলবে না এখন। প্রকৃতিতে রাতের নিস্তব্ধতা এখনো বিরাজমান, চারদিকে শুনশান, গা ছমছমে ভাব। তবু ভয় লাগছে না তাসিনের, লাগার কথাও না। তার নিজের গ্রাম, নিজস্ব ভূমি, এখানে সব তার চেনা সেই ছোট্টবেলাটি থেকে। হাতের ফোন বের করে নেট অন করে একটা দোকানের বেঞ্চিতে বসে গেল। গাছে গাছে দু একবার পাতা নড়ার শব্দ কানে এলেও গা করল না তাসিন। চুপচাপ অনেকটা সময় ফোনে মুখ গুজে থাকতে থাকতে আজানের ধ্বনি শুনতে পেল। পাশে একটা বড় মসজিদ আছে, আর এখনই গ্রামের অনেক মুরব্বী আসবেন নামাজের জন্য। সেও আর বসলো না, ভাবলো আল্লাহর ডাক এতটা নিবিড়ে বসে শোনার পরও অবহেলা করে কি করে। গা ছাড়া দিয়ে উঠে পড়লো সে। ফোনটা পকেটে রেখে মসজিদের সামনে গিয়ে বাইরে থাকা টিউবওয়েলে উজু করে নিল তাসিন উজু করে উঠে দাঁড়াতে চোখে পড়লো একজন লম্বা চওড়া সুঠাম দেহের সুন্দর যুবক এসে দাঁড়িয়েছে তার পেছনে। লোকটা উজু করবে বোঝা যাচ্ছে। সে সরে গেল সেখান থেকে, আর যেতে যেতে ভাবছে লোকটা অচেনা। এই এলাকার প্রায় বড় ছোট সবাইকেই কম বেশি চিনে সে। বছরের বেশিরভাগটা সময় গ্রামের বাইরে থাকলেও চেনে না এমন কেউ আছে বলে জানা ছিল না তার। হতে পারে কলেজ, ভার্সিটি কিংবা থানার কোনো লোক নতুন এসেছে, তাই অচেনা। যদিও কলেজ ভার্সিটিতে যারাই নতুন আসে তারা সবাই পাশের এলাকায় কলেজ পাড়ায় থাকে। আর বেশি না ভেবে মসজিদে প্রবেশ করলো তাসিন। এরই মাঝে আরো কিছু মুসল্লি এসে গেছেন। তাসিনের বাবা বাড়ির পাশের মসজিদে যান, তাই এখানে দেখা হওয়ার সম্ভাবনা নেই। কিন্তু পরিচিত অনেকে ইতিমধ্যে তাকে খেয়াল করেছে, কথা বলেছে। নামাজ শুরু হতে তাসিনের পাশে এসে দাঁড়িয়েছে এহসান। পাশাপাশি সালাত আদায়ের পর তাসিন যখন মসজিদ থেকে বের হচ্ছিল তখন এহসান ডাকলো, শুনুন। তাসিন ডাক শুনে ফিরে তাকালো, কৌতূহলী হয়ে কয়েক সেকেন্ড তাকাতেই প্রশ্নটি কানে এলো, আপনি তুহিন মীরের কেউ হন? তাসিনের কৌতূহল দ্বিগুণ হওয়ার জায়গায় এবার কেটে গেল। ধরে নিল লোকটা কলেজের কোনো টিচার বোধ হয়। সে জবাব দিল, জি আমি তার বড় ভাই। তুহিনের বড় ভাই। ব্যাপারটা বোধ হয় এহসানকে কিছুটা আন্দোলিত করলো ভেতরে ভেতরে। কারণটা হয়তো আয়না, সে জানে আয়নার মামাতো ভাই তুহিন, তার মানে এই ছেলেটাও হতে পারে। মনের ভেতর ভবিষ্যতের এক সম্পর্ক কল্পনা করেও এহসান কিছুটা সমীহ আচরণ করছে। তাসিন এবার প্রশ্ন করলো, আপনাকে ঠিক চিনলাম না, আপনি বোধহয় এলাকায় নতুন। জি, আমি এসেছি প্রায় 5 মাস চলছে, তবে এ পাড়ায় এসেছি গত মাসে। আমি আপনাদের থানার নতুন এসআই এহসান মাহমুদ। এহসান হাত বাড়িয়ে দিল তাসিনের দিকে। তাসিনের চমৎকার হেসে হাত মিলিয়ে বলল, আমি তাসিন মেহতাব। জবের জন্য প্রায় সারা বছর চট্টগ্রাম থাকতাম, আপাতত ঢাকায় আছি। ভোরেই এসেছি। পরিচিত হয়ে ভালো লাগলো। হোপ সি ইউ সুন এগেন। গুড ডে। থ্যাঙ্কস, গুড ডে। তাসিনের হাসি মাখা মুখেই বলল। এহসান চলে যেতেই তাসিন আবারও বাজারের সামনে গেল। এখনো রিক্সা চোখে পড়লো না, তবে চারপাশটা দিনের আলোয় ঝকঝকে। আর বসে থাকার মানে হয় না ভেবে হেঁটেই এগিয়ে গেল বাড়ির দিকে। বাড়ি ফিরে অবাক হয়ে গেল মাকে রান্নাঘরে দেখে। কেমন আছে, কি করছে, এটুকুর পর আর কথা জমল না মা ছেলের মধ্যে। তবে মাসুমা কষ্ট পেলেন তাসিনের এমন আলগা আচরণে। ভেবেছিল একটু এসে জড়িয়ে ধরে বলবে, মা এত সকালে কি রান্না করছো, আমাকে জলদি এক কাপ চা দাও না। এমনটাই তো করতো আগে, কিন্তু আজকের আচরণে বুঝিয়ে দিল মনে এখনো ছেলের রাগ রয়ে গেছে। সেও কম চায় না, রাগ তো তারও আছে এখনো। সারাটা দিন খুব একটা কথা হলো না তাসিনের আর কারোর সাথে। বাড়ি এসে এখন মনে হচ্ছে না আসাটাই ভালো ছিল। বন্ধুরা সবাই নিজ নিজ কাজে ব্যস্ত, তাদের জন্য রাতের অপেক্ষা। এদিকে তাসিন এসেছে শুনতেই আয়না সারাক্ষণ তাদের বাড়ির গেট থেকে উঁকি মেরে থাকে। তাসিন বাড়ি থেকে পুকুরের রাস্তা দিয়ে গেলে সে দেখার সুযোগ পাবে, কিন্তু না, কোনোভাবে সারাদিনে তাসিনের দেখা মিলল না তার। আজ তো তাসিনকে দেখার লোভেই কলেজেও গেল না। এদিকে এহসান সময় মতো কলেজ জুড়ে ঘুরে আসতে বাদ দেয়নি।
কিন্তু আয়নার দেখা মিলল না কিছুতেই। দুপুরে খাওয়ার পর তাসিন ঘরের পেছনের বাগানে বসেছিল অনেকক্ষণ। গাছের ফাঁকে আকাশি রঙা আকাশে তুলোর মতো ভাসা মেঘ দেখতে মনটা বিষণ্ণ মনটা কিছুটা শীতল হয়েছিল। হাতের ফোনটা নিয়ে গাছের ফাঁকের ওই এক টুকরো আকাশের ছবি তুলে ফেসবুকে আপলোড দিল। 2 লাইনের চমৎকার একটা ক্যাপশনও লিখে দিল নিজের মতো করে। গনগনে দুপুরের এক চিলতে রোদ তুমি, শুভ্র নীলের এক টুকরো আকাশ তুমি, ঝড়কন্যা এ কেমন কোন উপনাম? কক্সবাজারে পরিচিত হওয়া সেই মেহউইশ নামের মেয়েটি প্রথম মন্তব্য করেছে তাসনিনের পোস্টে। ইনবক্সে না হলেও মেয়েটার সাথে তার বিভিন্ন পোস্টে টুকটাক কথা হয়, আজও হলো। তাসিনও রিপ্লাই করলো, হ্যাঁ আমার দেওয়া তার উপনাম। তাসিন আর মেহউইশের মন্তব্যের মাঝে হুট করে রিমন ঢুকে গেল। কিরে বন্ধু, এ ঝড়কন্যা আবার কেডা? রহস্যের গন্ধ পাচ্ছি মনে হয়। মেহউইশ রিমনের নাম দেখে তাকে চিনতে পেরেছে। সে আবারও রিপ্লাই দিল রিমনকে মেনশন করে, কেমন আছেন ভাইয়া? এখানেই বোধহয় রিমনের বুকে কাঁচ ভাঙার শব্দ হলো। ইস, যে মেয়েকে ক্রাশ ভেবেছে সেই মেয়ের ভাইয়া ডেকে হৃদয়টায় ভেঙে দিল। মজার ব্যাপার হলো, আরও কয়েকটা মন্তব্য যখন মেহুশ, তাসিন আর রিমনের মধ্যে হলো, তারপরেই রিশাদের কমেন্ট দেখা গেল তাসিনের পোস্টে। প্যাট ফাটিয়ে হাসি উঠে এলো তাসিনের। এই লোকটা কি অসম্ভব পাগল হতে পারে? নয়তো যে পোস্টে মেহুইশ থাকবে শুধুমাত্র সে পোস্টেই তাকে দেখা যায়। মন্দ নয় ব্যাপারটা, আর ভালো লাগছে না ফেসবুকিং। তাই বাগান থেকে আবারও ঘরে চলে গেল তাসিন। মামিকে ফোন দিয়ে কথা বলল কিছুক্ষণ। মামি আবদার করেছে চট্টগ্রামে যেতে, তাই সে প্রমিস করেছে পরের মাসের ছুটিতে মামির কাছে যাবে। গত রাতে অনেক ভেবে ঠিক করেছিল আজই বাড়ি আসবে সুপ্রভা, কিন্তু তা আর হলো না। সকালে ক্যাম্পাসে যেতে জানতে পারলো শর্ট নোটিসে পরীক্ষা। মাথায় যেন আকাশ ভেঙে পড়লো তার। মোটামুটি রকম প্রস্তুতি ছিল তার পরীক্ষার, কিন্তু হাত ভাঙা এই 15টা দিন পড়াশোনা থেকে বহু দূর ছিল। এখন আবার হাতে সময় 11 দিন। এরই মাঝে তাকে প্রস্তুত হতে হবে, এদিকে আবার পড়ায় মন বসছে না তার। ইদানিং মাথার ভেতর সারাক্ষণ তাসিন তাসিন একটা কবিতা চলে। এখন আবার ভাবি ফোন করে বলল মা নাকি মেজদার বিয়ের আগামী মাসেই করাতে চান। মেজদার বিয়ে নিয়ে তারও অপেক্ষা অনেক, কিন্তু তাই বলে এত তাড়াতাড়ি? তাও আবার তার পরীক্ষার কথা না জেনেই ঠিক করলো। অথচ সেদিনও তো বড়দা আর বাবা বলল প্রভার পরীক্ষার পর আনুষ্ঠানিকভাবে তারিখ দিতে যাবে। একে তো তাসিনের জন্য মন খারাপ হচ্ছিল, এখন এই কথা শুনে কষ্ট হচ্ছে খুব। তার কেন জানি মনে হয় সে যতক্ষণ বাড়িতে থাকে ততক্ষণই সবার আদর আহ্লাদের ভাগিদার হয়। দূর হতে সবাই কেমন দায় ছেড়ে দূরত্ব বুঝিয়ে দেয়। ভাবতে গেলে এই যন্ত্রণার পোকা কিলবিল করে মন জুড়ে। আজও মন খারাপ নিয়ে কেটে গেল দিন। রাতভর তুমুল বৃষ্টি হয়েছে নিশ্চুপে। রাতটা কাটিয়ে দিয়েছে সুপ্রভা বইয়ে মুখ গুজে। পরের দিন কাটলো ক্যাম্পাসে আর পড়াশোনায়। এক মনে অবশ্য অপেক্ষায় ছিল তাসিনের একটা ফোন কল অথবা মেসেজের, কিন্তু আফসোস কোনোটাই এলো না সেদিনও। দেখতে দেখতে 3 দিন কেটে গেছে তাসিনের গ্রামে যাওয়ার। সুপ্রভা, মেহরিন আর সৌহার্দের সাথে ক্যাম্পাসে বসে গল্প করছিল। তাদের গল্পের মূল বিষয়বস্তু ছিল পরীক্ষা। হঠাৎ করেই তাদের সামনে এসে হাজির হলো তাসিন। মেহরিন আর সৌহার্দ তাকে চেনে না, তাই সৌহার্দ প্রশ্ন করলো, কিছু বলবেন? সুপ্রভা তখনও বিস্ময়ে হা হয়ে তাকিয়ে আছে তাসিনের দিকে। কেমন অগোছালো লাগছে তার চোখ মুখ। পরনের শার্ট কুঁচকে আছে, শার্টের এক হাতা ফোল্ড করা, অন্যটা নামানো। বিস্ময় কাটিয়েও সুপ্রভা প্রশ্ন ছুড়ে দিল, আপনি এখানে? দেখুন, তোমার সাথে কিছু কথা ছিল, ইটস আর্জেন্ট। সবুজ ঘাসের গালিচায় পা ফেলতেই যেন হরকায়। এত মোলায়েম, কোমল আর সতেজ ঘাসে পা ফেলতে ইচ্ছে করে না সুপ্রভার, তবু ফেলতে হচ্ছে পাশে তাসিন আছে বলে। যার পেছনে উড়াল দিয়ে মনটা ছুটছিল বাড়ির পথে, সেই মানুষটা নিজেই উড়ে এসে হাঁটছে তার পাশাপাশি। বিধাতার পরিকল্পনা এমনই হয়, যা আমরা ভাবি তা হয় না, আর যা হয় তা আমরা কল্পনায়ও আনতে পারি না। তাসিনকে দেখতে সৌহার্দ আর মেহরিন অবাক হয়েছিল, তবে তার চেয়ে বেশি তারা কৌতূহলী হয়েছিল এই সৌম্য পুরুষটির একবার বলাতে বিনা বাক্যে সুপ্রভার বিদায় নেওয়াটা।
দুজন মানুষ হা হয়ে তাকিয়েছিল তাদের দিকে। সুপ্রভা টের পেয়েও মাথা ঘামায়নি। পরে তাদের কিছু একটা বলে দেওয়া যাবে। তাসিন হাঁটতে হাঁটতে প্রথম কথাটি বলল, সরি এভাবে তোমাকে বন্ধুদের মাঝখান থেকে নিয়ে আসার জন্য। সুপ্রভা শুনল কথাটি, তবে চুপ রইল। তাসিনী আবার বলল, কথাটা জরুরি না হলে ফোনেই বলতাম। আমাদের এলাকার এসআই এহসান কি তোমার রিলেটিভ? এবার আর চুপ থাকা গেল না। সুপ্রভা তৎক্ষণাৎ নিজের ফোনের গ্যালারিতে ঢুকে একটা ছবি বের করলো। কিন্তু এনার কথা জিজ্ঞেস করছেন? সুপ্রভা সহ আর 4-5 জনের একটা গ্রুপ সেলফি দেখালো সুপ্রভা। তাসির মাথা নেড়ে হ্যাঁ বলতে সুপ্রভা জবাব দিল, আমার মামাতো ভাই সে। আপনি কি করে চেনেন? আমাদের এলাকায় তো থাকছেন, কথা সেটা না। উনি কি বিবাহিত না কারোর সাথে কমিটেড? তাসিন সরাসরি কিছু কথা জেনে কিছু কথা বলতে চাইছে। বিকেলে রোদের নরম আলো গায়ে মেখে দুজন তখনও সামনের দিকে হেঁটে চলেছে। সুপ্রভা ভীষণ রকম কৌতূহলী হয়ে তাকালো একবার। তাসিনও চোখে চোখ রাখলো আর অপেক্ষা করলো তার প্রশ্নের উত্তর শোনার। সুপ্রভার কেন জানি মনে হলো তাসিনের সাথে যে কোনো কথায় দ্বিতীয়বার না ভেবেই বলা যায়। তাই কোনো প্রশ্ন ছাড়াই জবাব দিল, না, ভাইয়া অবিবাহিত। চাকরির পাশাপাশি মাস্টার্স করছিল। রেজাল্ট আউট হতেই মামি মেয়ে দেখা শুরু করেছেন ভাইয়াকে বিয়ে করানোর জন্য। পরবর্তী আর কোনো আপডেট আমার জানা নেই। আপনি কেন জানতে চাইছেন? পা থামিয়ে সুপ্রভার দিকে ফিরে তাকালো তাসিন। থেমে গেল সুপ্রভাও। নিশ্চুপ কয়েক সেকেন্ড সুপ্রভার মুখে তাকিয়ে থেকে খুব গম্ভীর কণ্ঠে বলল, প্রেমের বসন্ত এসেছে। মানে? বললাম এহসান সাহেবের মনে প্রেমের বসন্ত এসেছে। তার বসন্তের কোকিল আমার ফুফাতো বোন। এবার যথেষ্ট ফানি স্বরে বলে তাসিন নিজেই হেসে ফেলল। কিছু সময়ের জন্য হলেও সুপ্রভা চমকেছিল তাসিনের মুগ্ধ দৃষ্টি আর গম্ভীর কণ্ঠে বলা প্রেমের বসন্ত এসেছে কথাটা শুনে। কয়েক সেকেন্ডে যেন তার পাগলি মনটা অন্য কিছু ভেবে বসেছিল। মেয়ের বাড়িতে আজ 2 দিন ধরে একটু শান্তির হাওয়া নেই। কাল সারাদিন মা ছেলের কলহ চলেছে বিয়ে নিয়ে। আয়নার প্রতি তাসিনের যতটুকু স্নেহ ছিল সবটাই উবে গেছে কাল রাতের একটুখানি কথোপকথনে। মার সাথে ঝামেলার পর তাসিন রেগে বাড়ি থেকে বের হতেই আয়না ডেকে উঠল। জ্বলন্ত মেজাজে ঘি ঢালার কাজ করলো অন্ধকারে দাঁড়িয়ে থাকা আয়না। তাসিন তাকে দেখতে প্রশ্ন করলো, তুই কি নিজেকে বদলাবি না আয়না? বদলানোর প্রয়োজন তো নেই তাসিন ভাই, ভালোবাসা ভুল কিছু না। আর আমি তোমাকে প্রচণ্ড ভালোবাসি। আমি কি দেখতে খারাপ বলো? আমাকে মেনে নিতে সমস্যা কোথায়? জীবনে এই প্রথম বোধহয় তাসিন অবাক হওয়ার ঘটনায় স্তব্ধ হয়েছিল। এই সেই আয়না যাকে কত কুলে কাঁধে নিয়ে সারা পাড়া ঘুরত, যেখানে যেত বাড়ি ফিরতে পথে যার জন্য একটা হলেও কিছু হাতে নিয়ে তবেই ফিরত। সেই আয়না আজ তাকে ভালোবাসার জ্ঞান দিচ্ছে। একটা মুহূর্ত পর স্তব্ধতা কাটিয়ে তাসিন সহজ গলায় বলল, ভালোবাসার জ্ঞান আমায় দিতে আসিস না আয়না। আমি তোকে মাইশার চেয়ে ভিন্ন কখনো দেখিনি। আগে দেখোনি, এখন থেকে দেখলেই হবে। আয়নার মুখের উপর কথাটা বলতেই তাসিন এই অন্ধকারে থাপ্পড় মেরে বসলো আয়নার গালে। সে সত্যি আশা করেনি আয়নার মুখে এমন চটাং কথা। সত্যি তো সে কয়েকবার চেষ্টা করেছিল আয়নাকে নিয়ে ভাবতে, কারণ সেও বুঝতো আয়নার পাগলামের জন্য নিজেদের পরিবারে কোনো ঝামেলার সৃষ্টি হবে। কিন্তু সে কিছুতেই আয়নাকে তার মনে অন্য কোনো স্থান দিতে পারেনি। আর এখন তা তো একেবারেই অসম্ভব, যখন তার হৃদয়পটে সুপ্রভা আঁচড় কেটে গেছে। তাসিনের থাপ্পড়ে আয়না একটুও টলেনি, বরং উল্টো তাকে রাগে দিয়ে বলেছিল, আমি বিয়ে একমাত্র তোমাকেই করব। তাসিনও তখন কেমন গুয়ার তুমি করে বলে বসলো, 1 মাসের মধ্যে আমি তোর অন্য জায়গায় বিয়ে দিয়ে ছাড়বো। রাগ আর জেদ মানুষকে কি পরিমাণ যে উদ্ভট আর পাগল করে দেয় তা যেন তাসিন এখন টের পাচ্ছে। আয়নাকে কেমন করে চ্যালেঞ্জের মতো কথাটা বলে রাতে আর বাড়ি ফিরেনি। রিমনের কাছে গিয়েছিল রাতটা থাকতে। তখনই কথায় কথায় এহসান সম্পর্কে জানতে পারে তাসিন। আরও একটু জানতে পারে এহসান সম্পর্কে, তা হলো শিকদার বাড়ির আত্মীয় সে। ব্যাস, আর কিছু না ভেবে সকালেই রওনা দেয় ঢাকায়। আর আসতে পথে এই প্রথম
একটা অন্যায় করে, তা হলেও বাড়িতে কাউকে না জানিয়ে চলে এসেছে সে। সকাল থেকে অনেকবার মা আর তুহিন কল করেছে, সে একবার তুহিনকে জানিয়েছে ঢাকায় চলে যাচ্ছে, এরপর আর কোনো কলই রিসিভ করেনি। এখন মনে হচ্ছে সে যা করেছে তা শুধুই বাচ্চামো আর টিনেজারদের মতো ভাবনা। জীবন তো 3 ঘন্টার সিনেমা নয়, যা ভাবলাম তাই হবে শেষ পর্যন্ত। আর আয়নার বিয়ে সে বললেই তো হবে না। সুপ্রভার সাথে কথা বলে আসার পর থেকে যেন আর বেশি ভাবনাগ্রস্ত হচ্ছে সে। এভাবে সুপ্রভাকে এহসান সম্পর্কে জিজ্ঞেস করাটা কি ঠিক হলো? গত 2 দিনের চেয়েও দ্বিগুণ পরিমাণ চিন্তায় মাথায় নিয়ে ঘুমালো আজ তাসিন। ভুল যা করার তা তো করেই ফেলেছে, এখন তা যে করেই হোক শুধরাতে হবে। ঢাকায় চলে আসার পর আরও 1 সপ্তাহ কেটে গেল তাসিনের বাড়িতে কারোর সাথে যোগাযোগ না করে। এরই মাঝে আয়না ঝামেলা আরও বাড়িয়ে দিয়েছে। তাসিনের রাগের মাথায় দেওয়া চ্যালেঞ্জ বাড়ির সবাইকে জানিয়ে দিয়েছে। এতে যে ব্যাপারটা তাসিন আর তার মতো ছিল সেটা এখন পারিবারিক পর্যায়ে চলে গেছে। তাসিনের মা একা এতদিন বিয়ে নিয়ে জোর করেছেন, এখন বাকিরাও তাল মেলাচ্ছে। সবার এক কথা, ঠিক আছে তাসিন যদি যোগ্য পাত্র আনতে পারে তবে আমরা তার কথাই মেনে নেব। এখন কথা হলো 1 মাসের মধ্যে যোগ্য পাত্রটা পাবে কোথায়? তার উপর 1 সপ্তাহ ধরে সুপ্রভা আজ নেটওয়ার্কের বাইরে। ভাগ্য নিয়ে আজকাল প্রায়ই মন্দ কথা বলে তাসিন। আজও বিড়বিড় করে বলছে, শালা নর্দমা মার্কা কপাল একটা, আবর্জনা কিছুতেই পরিষ্কার করা যায় না। সুপ্রভা মেয়েটাও কত খারাপ হলে এতগুলো দিনে একটাবার খোঁজ নেয় না। সে কি জানে তার এই নিখোঁজ হওয়া একটা ছেলের প্রাণপাত ঘটাতে পারে? ডেস্কের সামনে এসে সেই কখন দাঁড়িয়েছে হাবিব চাচা, অথচ তাসিনের দৃষ্টিগোচরই হচ্ছে না। বাধ্য হয়ে চাচা ডাকলো, কি ব্যাপার মিয়া, এত কি ভাবছো? ধ্যান ভাঙলো, মন জায়গায় ফিরল যেন সবে। নড়ে চড়ে বসলো তাসিন। কিছু ভাবছি না তো। মিথ্যা বলে লাভ কি বেটা, বয়সটা আমিও পার করে আসছি। ব্যাস এইটুকুতেই তাসিন বুঝলো এখন আর উপায় নেই লুকানোর। চাচা ঠিক খুঁটিয়ে খুঁটিয়ে সবটা শুনবেন, তার চেয়ে ভালো নিজে শেয়ার করা। একটু সময় নিয়ে তাসিন আয়নাকে নিয়ে বাধার সমস্যাটা বলল প্রথমে, তারপর জানিয়ে দিল এহসান আর সুপ্রভার কথা। হাবিব চাচার বয়সটা মধ্যবর্তী হলেও মনের দিক থেকে তিনি এখনো যুবকেই রয়ে গেছেন যেন। চোখ মুখ কুঁচকে কিছুটা সময় নিয়ে বললেন, সুপ্রভার সাথে যোগাযোগ করো এবং তারে দিয়েই পুলিশের সাথে কথা বলাও। প্রয়োজনে তুমি নিজেও কোনো লোক থাকলে ছেলের ব্যাপারে খোঁজ নাও। ছেলের ব্যাপারে পজিটিভ খবর পেলে সুপ্রভাকে দিয়েই ছেলেকে প্রস্তাব পাঠাতে বলো বাড়িতে। তাসিন চুপচাপ সবটা শুনে বলল, এত সবেও তো মাস পেরিয়ে যাবে চাচা, হাতে সময় আছে মাত্রই 21 দিন। আরে ধুর মিয়া, ওসব চ্যালেঞ্জ হলো কথার কথা। বাবা মা কি ঘাস খেয়ে বড় হয়েছে? ছেলে মেয়ে কি এক চ্যালেঞ্জ দিয়েছে তা নিয়ে মাথা ঘামাবে? তুমি আগে ভালো পাত্র সামনে আনো, বাবা মা নিজেরা সামনে এগোবে। আর তুমি তো বললা মেয়ে কয়েক মাস পর পরীক্ষা দিবে, তারা নিশ্চয়ই এই মুহূর্তে মেয়ে বিয়ে দিবে না। অফিসে ছুটির টাইম হয়নি, অথচ হাবিব চাচা আর তাসিন কাজ ফেলে কিসব আলোচনায় বসেছে। তাদের ফ্লোরের পিয়ন ছেলেটা এসে বলে গেল বস বেরোবে কিছুক্ষণের মধ্যেই। তাদের এভাবে দেখলে নিশ্চয় ঝামেলা করবে। হাবিব চাচা চলে গেছে নিজের ডেস্কে। তাসিন আপাতত কাজে মনোনিবেশ করলো। অফিস ছুটির পরই সে মনস্থির করলো সুপ্রভা যা খুশি ভাবুক, আজ সে একটু ডেসপারেট হয়েই সামনে যাবে। নিজেকে লুকিয়ে লাভ নেই। এমনিতেও তার ধারণা সুপ্রভাও তাকে পছন্দ করে। যদি তাই হয় নিশ্চয়ই তাসিনের হেল্পটুকু করবেই। আজ তার পরনে সাদা শার্ট আর নীল টাই। সারাদিন অফিস বন্দির সময়ের পর চোখ দুটো খুব ক্লান্ত তার মন, কিন্তু মস্তিষ্ক আপাতত বিশ্রাম চায় না। মাথার উপর ঝুলে থাকা বিপদ ঘণ্টি সরাতে যা করা দরকার সেটাই করতে প্রস্তুত। আজ আর হেঁটে নয়, বরং রিক্সা নিয়েই চলে গেল সুপ্রভার হোস্টেলের সামনে। রিক্সা ভাড়া মিটিয়ে পকেট থেকে ফোন বের করলো তাসিন। মাগরিবের আজান হতে এখনো 8 ঘন্টা বাকি। দিনের অনজ্জ্বল আলোয় মনটা হঠাৎই উচ্ছ্বসিত হয়ে উঠল। এই উচ্ছ্বাস কি সমূহ বিপদ থেকে উঠার পথ পাবে বলে নাকি অনেকগুলো দিন বাদে সুপ্রভাকে দেখতে পাবে সেই আনন্দে। মাত্রই ঘুম থেকে জেগে মেহরিনকে ডাকতে যাচ্ছিল সুপ্রভা, অমনি তার ফোনটা বেজে উঠল। ওহ, বলা হয়নি, 2 বান্ধবীর ঝামেলা মিটিয়ে সৌহার্দ্য হেল্প করেছে, আর ঝামেলা নেই বলে মেহরিনও হোস্টেলে ফিরেছে। মেহরিনকে তার ডাকার কাজটা ফোন রিংটোনই করে দিল। জোরালো টোন কানে ঢুকতেই বিরক্তিতে চোখ মেলল মেহরিন। সুপ্রভার সেদিকে পাত্তা না দিয়ে ফোনটা নিয়ে জানালার কাছে গিয়ে দাঁড়ালো।
সে ভেবেছিল তাসিনের কল তুলবে না, কিন্তু মনটা বড় বেহায়া, তাই বারণ মারল না। রিসিভ করে চুপ করে রইল কয়েক সেকেন্ড। উপাস থেকে আওয়াজ এলো, সুপ্রভাত, তুমি 20টা মিনিট সময় দিতে পারবে এখন? খুব আর্জেন্ট। কি প্রয়োজন? বড় রুক্ষ শুষ্ক শোনালো কণ্ঠস্বর সুপ্রভাত। তাসিন খেয়াল করলো না সেদিকটা। সে আবারও বলল, প্লিজ সম্ভব হলে একটু বাইরে এসো। কল কেটে দিল সুপ্রভা। তাসিন অবাক হয়ে তাকালো, কল কেন কাটলো তাই সে বুঝলো না। সে কি চলে যাবে নাকি অপেক্ষা করবে, আবারও কল দিবে নাকি মেসেজ করে জিজ্ঞেস করবে আসছে কিনা। দুটানায় পরে মিনিট 2 পেরিয়ে গেলেও তাসিন বুঝতে পারল না কি করা উচিত। আরও কিছু সময় যখন তার অস্থির পায়চারিতে কাটলো, তখনই এসে উপস্থিত হলো সুপ্রভা। তাসিন থমকে গেল ফুলা ফুলা দু চোখের তীক্ষ্ণ নজর দেখে। ওই নজর দেখে খেয়াল হলো ফোনে সুপ্রভার রুক্ষ কণ্ঠস্বর। মানে তুমি কি কোনো কারণে রেগে আছো? অনেকটা থেমে থেমে জিজ্ঞেস করলো তাসিন। সুপ্রভা আগের মতোই কঠিন চেহারায় দাঁড়িয়ে জবাব দিল, কেন রেগেছেন? এই প্রশ্নে আবারও তাসিন লক্ষ্যচ্যুত হলো। কখন কি বলবে তাই ভুলে যাচ্ছে সে। প্রথমে এলো এহসানের খোঁজটা নিতে। সুপ্রভাকে দেখে কিয়ৎক্ষণের জন্য তার মাথা থেকে সরে গিয়েছিল। এখন আবার সুপ্রভার প্রশ্নে তার আগের কথা বলে আবার প্রথম টপিকে মনস্থির করলো। আমি আসলে তোমার সেই কাজিন সম্পর্কে কিছু জানতে চাই, একটু ডিটেলসে না বললে বুঝবে না। বিরক্তি না করে সুপ্রভা এগিয়ে চলল সামনের দিকে। তাসিন কিছু জিজ্ঞেস করার আগে সুপ্রভা সেই হোস্টেলের পাশের রেস্টুরেন্টে ইশারা করলো। দুজন সেখানে বসলো আর কথা শুরু হলো। সমস্যাটা ঠিকভাবে উপস্থাপনের খাতিরে তাসিন ঘটনার শুরুটা থেকে শুরু করলো। প্রথমেই বলল, আমি আসলে নিজে ঝামেলায় পড়ে পাত্র খুঁজছি আমার ফুফাতো বোনের জন্য। আমার ফুফাতো বোন আয়না আমাকে ভালোবাসে। একদমই শান্ত শীতল হয়ে বসা সুপ্রভা আচমকায় চমকে গেল তাসিনের কথাটা শুনে। চোখ মুখের রং আপনা আপনিই বদলে গেল তার। কানের ভেতর শাঁসা শব্দে জোরালো বাতাস বয়ে গেল। আশপাশে কোথাও বুঝি বজ্রপাত হচ্ছে। তোর কোনো কথাই আমরা শুনছি না। বিয়ের জন্য পাগল হয়েছিস, এবার নাচতে নাচতে বিয়ে করবি, সংসার করবি। আজ থেকে কলেজে যাওয়া বন্ধ। আর হ্যাঁ, সন্ধ্যার আগেই তৈরি হয়ে থাকবি, আজানের পরই আসবে। কাটকাট গলায় কথাগুলো বলেই আয়নার মা ক্রোধান্বিত চেহারা নিয়ে প্রস্থান করলেন। মনে মনে ঠিক করে নিয়েছেন আজ সারাদিন আর মেয়ের সাথে কোনো কথাই বলবেন না সন্ধ্যার আগে। একটা মেয়ে কি পরিমাণ নির্লজ্জ হলে এমন একটা দিনও দেখতে হয়। প্রথমে ভেবেছিলেন অল্প বয়সী আবেগ কতদিন আর চলবে, একটা সময় হয়তো শান্ত হয়ে আসবে, তখন না হয়ে আবারও ভাই ভাবিকে ঠান্ডা মাথায় বলে দেখবেন তাসিনকে বোঝানোর কথা। বলতে নেই তাসিনের ফুপু মিনতি নিজেও মন থেকে চাচ্ছিলেন একমাত্র মেয়ের বিয়েটা ভাতিজার সাথেই হোক। এতে মেয়েটা চোখের সামনে থাকবে আর তার ভাবিও মেয়েটাকে যত্নে রাখবে। কিন্তু মন্দ কপাল, মেয়ে বুঝতে চাইল না কিছু, উল্টো নিজের মতো পায়ে পা মারিয়ে ঝামেলা বাঁধালো তাসিনের সাথে। এতে সবটা তাসার চালের মতোই বদলে গেল চাল। চাল বললে ভুল হবে, মিনতি কখনোই খারাপ ভাবনা নিয়ে কিছু ভাবেননি। শুধু নিজের আপন মানুষের কাছে মেয়ে থাকলে ভালো হবে এটাই মনে করতেন। কিন্তু তাসিনকে নিয়ে আয়নার বাড়াবাড়ি রকম নির্লজ্জতায় বাবা মায়ের মাথা কাটার জোর। আর এসবের মাঝে এখন সমস্যা সমাধানের পথ হলো যত দ্রুত সম্ভব আয়নাকে বিয়ে দেয়া। তাসিন নিজে এক পাত্র পছন্দ করেছে। আয়নার বাবা আব্দুল্লাহ পাত্রের নাম শুনে মুহূর্তেই চিনে নিয়েছেন। তাদের এলাকায় নতুন পুলিশ অফিসার মাত্রই মাস কয়েক আগে এসেছে। পাত্রের খোঁজ নিয়ে তবেই তাসিন কথাবার্তা বলেছে বাড়িতে। এতে অবশ্য রাগের মাথায় তাসিনকে দেওয়া মাস পাড়িয়ে গেছে কবে, কিন্তু সেটা মূল কথা নয়। জীবন কোনো গল্প উপন্যাসে সাজানো প্লটও নয়, তাই বাড়ির সবাই ভেবে চিন্তে এগোচ্ছে। এখন আবারও পরিস্থিতি ঘোলা করতে চাইছে আয়না। তার কারণেই তাসিনকে নিয়ে একটা তামাশা হতে হতে থেমেছে। সেসব ঘটনা এখনো পরিবারের ভেতরেই আছে, কিন্তু এসব বাড়াবাড়ি চলতে থাকলে পাঁচকান হতে সময় লাগবে না। এজন্যই আজ মিনতি মেয়েকে কড়া সুরেই শাসিয়েছেন, যেন মেহমান এলেই কোনো নাটক না করে। আজ সেই পুলিশের বাড়ির লোকজন আসবে কয়েকজন মেয়ে দেখতে, তারপর আবার মেয়ে পক্ষ যাবে পাত্রের বাড়ি ঘর দেখতে। তাসিন ঢাকায় আছে, তাকে আসতে বলা হয়েছিল, কিন্তু সে ছুটি না থাকায় আসছে না। মাসুমা অবশ্য ছেলের কাজে মনক্ষুণ্ণ হয়ে নিশ্চুপ আছেন।
কিন্তু আয়নাদের বাড়ি আসবেন একটু পরে। সকল আয়োজন ননদের হাতে হাতে তিনিই করবেন। সকাল থেকে মনটা আনচান করছে একটা মেসেজে, কিন্তু কিছুতেই যেচে কল দেওয়া হবে না আজ। মানুষ কতটা কঠিন হলে দুদিনে একটা কল মেসেজ না দিয়ে থাকতে পারে। তাসিনের উপর ভীষণ রেগে আছে সুপ্রভা। আজ দুদিন হলো লোকটা তাকে একটা বার কথা না বলে থাকতে পারছে, অথচ সে কি না ছটফট করছে। আজ তার পরীক্ষা নেই, তাই সকাল থেকেই বিছানায় গড়াগড়ি খাচ্ছে আর বই নাড়াচাড়া করছে। আর মাত্র একটা পরীক্ষা বাকি, তারপর একটা লম্বা সময় পাবে সে। ইয়ার চেঞ্জ পরীক্ষা, অথচ তার আচরণ পরীক্ষা নিয়ে অনুভূতি শূন্য। তার সকল অনুভূতি গিয়ে জমে বরফ হয়ে আছে সেই শুভ্ররঙা শার্ট পরিহিত অগোছালো চুলের মানুষটার উপর। থেমে থেমে শুধু চোখে ভাসে বৃষ্টির সে রাত্রি। রাতে দ্বীপ্রহরে রচনা লোকটার সে উদ্ভট আচরণ তাকে সেদিন বিরক্ত করলেও এখন সেই রাতটায় বড় আদরে এক স্মৃতির পর্ষা নিয়ে চোখের তারায় বসে থাকে। গত মাসের সেই ঘটনা জেনে হোস্টেলের সামনে এসে অস্থির মুখ করে বলেছিল, সুপ্রভা, তুমি কি 20টা মিনিট সময় দিতে পারবে এখন? তখন না চাইতেও মনটা বলেছিল, 20টা কেন, আমি তো পুরো জীবনটাই আপনাকে দিতে পারি, একবার চেয়ে দেখুন না। আহা কি ফিল্মি ইমোশন। ভাবতে লজ্জা পেয়ে গেল সুপ্রভা। সে আজকাল একটু বেশি উতলা হয়ে উঠছে, অথচ ওই হামবড়া লোকটাও তার মতো একই অনুভূতি নিজের ভিতর রেখেও অস্থির হচ্ছে না। হ্যাঁ, সুপ্রভাও টের পেয়েছে তাসিনের মনের হাল। সেদিন যখন কথা বলতে এলো এহসানকে নিয়ে, তখনই বারংবার উদাসী চোখে সুপ্রভার দিকে তাকাচ্ছিল। মন করা দৃষ্টি সেদিন একটু ভুল পড়েনি সুপ্রভা। সেদিনও বৃষ্টি শুরু হয়েছিল এলোমেলোভাবে। সুপ্রভার মন বলে, উপরওয়ালা যদি চান তবে তাসিন যেদিন তাকে মনের গোপন বিশেষ কিছু কথা জানাবে, সেদিনও হবে এমন বর্ষণ। সেদিন তাসিন বলেছিল, আমার ফুফাতো বোন আমাকে ভীষণ ভালোবাসে, কিন্তু আমার ধারণা এটা ভালোবাসা নয়, অল্প বয়সী আবেগ মাত্র। কৈশোর পার হতে হতেই এই আবেগ কাটিয়ে উঠবে সে। এতটা ভালো কথাটা এসব আমাকে কেন বলা হচ্ছে? তাসিনের প্রথম কথা শুনে বুকের ভেতর মচড়ে উঠেছিল বিষাক্ত যন্ত্রণা। ধক করে বুকটা আচমকা নিস্পন্দন হয়ে থেমে গিয়েছিল। বড়ই কষ্টে শ্বাসটাকে চেপে নিজের গম্ভীর স্বরটাকে বের করে বলেছিল সুপ্রভা। সে যে গত এক সপ্তাহ কোনো যোগাযোগ না করায় তাসিনের উপর রেগেছিল, সে রাগেও ভাটা পড়লো এক্ষণে। তাসিন একটু বিচলিত না হয়ে ধীরে ধীরে সবটা বলে গেল আয়নাকে নিয়ে তৈরি হওয়া ঝামেলা। শুধু কিঞ্চিত লুকে গেল আজকাল তার মনে সুপ্রভাকে নিয়ে দানা বাঁধা অনুভূতিটাকে। সুপ্রভা সব শুনে বলেছিল, এহসান ভাইয়া খুবই ভালো ছেলে, আমার কাজিন বলে বলছি না, ভাইয়া কিন্তু যথেষ্ট সৎ মানুষ চরিত্রের দিক থেকে। আর আপনার বোনকে পছন্দ যদি করেই থাকে, তবে বলতে হয় আপনার বোনের সৌভাগ্য। সুপ্রভা বারবার আপনার বোন কথাটা যেন নিজেকেই শুনিয়ে আশ্বাস দিচ্ছিল তাসিনের মনে আয়নানে। কি আজব, সে ঠিক সেই মুহূর্তে যেন আয়নাকে জোর করেই হাসানের জীবনে ঢুকিয়ে দিতে চাচ্ছিল। তারপর আরও অনেকটা সময় দুজন সে রেস্টুরেন্টে বসে আলাপ আলোচনা করলো। সুযোগ বুঝে হাসানকে ফোন করে সুপ্রভা ঠাট্টার ছলে বলে ফেললো সে আয়নার কথা জানে। সে কি করে জেনেছে তা জানাটা মুখ্য বিষয় না বলেই তাসিনের মাধ্যমে জানার কথাটা এড়িয়ে গেছে। এরপর আরো 2-4 দিন কথাবার্তা বলে সুপ্রভা তার বড়দাকে ফোনে বলে দিল এহসান ভাইয়ের ঘটনা। দিন রাত চোর ডাকাতদের জীবন ওষ্ঠাগত করা এহসান টের পেল বাড়ি শুদ্ধ আত্মীয় স্বজনে তাকে নিয়ে আলোচনার ঝড় বইছে। তার মা উঠে পড়ে লেগেছেন তার পছন্দ করা মেয়েটাকেই দেখতে। সে কিছুতেই বুঝাতে পারল না মেয়েটা এখনো ছোট, অন্তত বিয়ের জন্য উপযুক্ত নয়। মনে মনে সুপ্রভাকে 100টা গালি দিয়ে দোয়া করলো অতি শীঘ্রই যেন সুপ্রভাকে জোর জবরদস্তি বিয়ের পিড়িতে বসতে হয়, তখন বুঝবে কেমন লাগে। সুপ্রভার মাধ্যমে এহসানের পরিবারে জানাজানি হলো, আর ওদিকে জীবনের মাধ্যমে পরিচিত লোক লাগিয়ে এহসানের বাড়ি শুদ্ধ গোষ্ঠীর খোঁজ নিল তাসিন। আয়নাকে শুধু বিয়ে দিয়ে ঘাড় ফাঁকা করা নয়, ফুপুর একমাত্র কন্যার সুন্দর ভবিষ্যতও চিন্তা করতে হবে। তার কোনো প্রকার ভুল পদক্ষেপ আয়নার জীবন নষ্ট করে সে বোঝা আজীবন বয়ে চলা সম্ভব নয়।
তবে রিমনের তথ্য অনুযায়ী এহসান মাহমুদ আয়নার পেছনে দেওয়ানা হয়ে আছে অনেক আগে থেকে। শুধু ব্যক্তিত্ব আর কর্তব্যের বিরোধী হয়ে রোমিওগিরি করতে পারছে না বেচারা। আর সুপ্রভাত বলল এহসানের মা নাকি ছেলের পছন্দের কথা জানার পর থেকে সুপ্রভাতের বাড়ি আসা যাওয়া করছেন খুব। উদ্দেশ্য সুপ্রভার মাকে নিয়ে যে কোনো একদিন পাশের গ্রামে গিয়ে মেয়ের বাড়ি যাওয়া। তাদের কোনো প্রকার ঝুঁকি নিয়ে যাওয়ার প্রয়োজন হলো না। সুপ্রভার বর্দা সোহরাব মেয়ের পরিবারের খোঁজ খবর নিয়ে বুঝেছেন তাদের পক্ষ থেকে ঘটক পাঠিয়ে কথা বললে হয়তো ভালো হবে। তাই পরিচিত এক ঘটক পাঠিয়েই মেয়ের বাড়িতে ছেলের বায়োডাটা সহ মেয়ের প্রস্তাব পাঠিয়েছে। এই যে আজই যাবে সন্ধ্যার পর এহসানের মা, তার ফুপু মরিয়ম, তার বড় চাচি আর সুপ্রভার ভাবি মীরা ঢাকায় বসে বসে সব খুঁজে নিচ্ছে সুপ্রভা। সেই সাথে পুলকিত মনে অপেক্ষা করছে তাসিনের ফোনের। সূর্য অস্তমিত পশ্চিম আকাশে, কমলা রোদ এখন সিঁদুরের রং ধারণ করেছে। তাসিন অফিস থেকে বেরিয়েছে অনেক আগে। রুমে ফিরে ঘামে ভেজা শার্টের বোতাম খুলতে খুলতেই ফোনটা চেক করলো। না কাঙ্ক্ষিত কোনো ফোন কল নেই। ভেজা শার্ট হ্যাঙ্গারে ঝুলিয়ে নিজেই ডায়াল করলো সুপ্রভার নাম্বারে। এক হাতে চুলগুলো নেড়ে চেড়ে ভাবতে লাগলো কলটা কি প্রথমে ফুপিকে করার দরকার ছিল। ভাবনার মাঝে প্রথম কলটা কেটে গেল। আশ্চর্য, আজ মেয়েটা কল ধরলো না। পুনরায় কল দিতে উদ্যত হতেই তাসিনের ফোনে কল এলো। বড় মামি নামটা দেখে ক্লান্তি মাখা মুখটা উজ্জ্বল হয়ে গেল তার। রিসিভ করতে উপাস থেকে হাস্যোজ্জ্বল কণ্ঠস্বরে ভেসে এলো, পথের কাঁটা সত্যি দূর করতে চাইছো বাব্বা? উজ্জ্বল মুখে এবার চৌড়া হাসি জায়গা করে নিল। আসল ঘটনা তো একমাত্র তাসিন আর মামি জানে। মফস্বলের সন্ধ্যার গাছপালার আড়ালে ঝিঝির ডাক শোনা গেলেও অন্ধকার ছাপিয়ে শিয়ালের ডাক পাওয়ার অবস্থাটা নেই। অন্তত তাসিনদের এলাকায় শিয়ালের বাস নেই বললেই চলে। তবে একটু ভোরের দিকে গ্রামে গেলে সেখানে সকল বাসঝাড় আর কবরস্থান, আশপাশটা জুড়ে জঙ্গলের দিকে থাকে শিয়ালগুলো। তাসিনের বড় মামি বহু বছর আগেই তাসিনদের বাড়ি এসে শিয়াল পেটাতে দেখেছিলেন। তখন ছিল বর্ষাকাল, আর তাই দূরের কোনো এলাকারই 2-3টে শিয়ালে এই এলাকায় ঢুকে পড়েছিল। গ্রামবাসী সেগুলোকে পিটিয়ে আধমরা করেছে। আর তাসিনের মামি বেচারে সেদিন তা দেখেই আজও ভয়ে এই এলাকায় পা মারাতে চান না। আসেন তো নিজেদের গাড়িতে করে, একদম তাসিনের গেটের ভেতর পেরিয়ে গাড়ি থেকে বের হন। আজ দুর্ভাগ্য, গাড়িটা এই ভর সন্ধ্যায় এলাকার মাঝপথে হঠাৎ করে বন্ধ হয়ে গেছে। রাস্তার এক পাশ জুড়ে ধানের ক্ষেত, অন্য পাশে গজারি করায় আর কাঠ গাছের একটা বাগান। এদিকটায় ঘর বাড়ি আর নেই, তবে আর 5 মিনিটের দূরত্বে বাড়ি ঘর দৃশ্যমান। তবু ভদ্রমহিলা আতঙ্কে চোখ মুখ কুঁচকে আছেন। তাসিনের মামি সকালে রওনা দিয়েছিলেন আরো আগেই। বসে যাওয়ার কথা থাকলেও আজ রাস্তায় আরো একবার গাড়ি নষ্ট হয়েছিল। ড্রাইভার ছাড়া আর কেউ আসেনি সাথে, সেজন্যই যেন ভয়টা আরো বেশি লাগছে। মিনিট 10 চেক করেও ড্রাইভার ঠিক করতে পারল না। এদিকে সন্ধ্যা ঘন হয়ে আধারে ঢাকছে চারদিক। নষ্ট গাড়ির ভেতর বসে থেকে আরো ভয় পাচ্ছে যেন মামির। তিনি ভয়ে ভয়ে গাড়ি থেকে নেমে দাঁড়ালেন গাড়ির গেট বরাবর। ড্রাইভার এখনো কিসব পার্স চেক করে চলেছে। নিজের হ্যান্ড পার্স থেকে ফোন বের করলেন তুহিনকে কল করতে। এই নির্জন রাস্তায় আর এক মুহূর্ত থাকার ইচ্ছে নেই তার। হঠাৎ করেই একটা বাইক সাই করে চলে গেল পাশ দিয়ে। মিনিট খানেক সময়ে আবার ফিরে এসেছে বাইকটা। তাতে 2জন লোক, আর 2জনের গায়ে পুলিশি ইউনিফর্ম। তারা সামনে এসে দাঁড়াতে যেন একটু স্বস্তি পেলেন মামি। ফোনে ডায়াল প্যাডে তখন মাসুমার নাম্বার তুলে কল দিতে যাচ্ছিলেন। ঠিক তখনই পুলিশ অফিসার জিজ্ঞেস করলো, কি হয়েছে গাড়ির? ড্রাইভার সমস্যা বলতেই অফিসার এহসান বললেন, আপনি কোথায় যাবেন বলুন, আমি পৌঁছে দিচ্ছি। আফসার মীরের বাড়ি যাবে বলতে অফিসার এহসান সতর্ক হলো। আফসার মীর মানে তুহিনের বাবা, মানে তার আয়নাবতীর মামা। যতই হোক আয়নাদের আত্মীয় মানে একটু অন্যরকম ব্যাপার। এহসান এবার নিজেই বলল, আপনি বাইকে উঠতে পারেন? ভদ্র মহিলা এই জীবনে কোনোদিন বাইকে উঠেনি, আজও ওঠার ইচ্ছে নেই। আর এই অচেনা ছেলের সাথে তো নয়। এহসান বোধ হয় অন্ধকারে মহিলার মনোভাব আজ করতে পারলো। গলা খাকারি দিয়ে বলল, আন্টি একটু সামনেই তুহিনদের বাড়ি, চাইলে হেঁটেও যাওয়া যায়। মামি এবার একটু বিস্মিত হলেন পুলিশের গলায় অন্যরকম আন্তরিকতা দেখে। পর মুহূর্তে মনে পড়লো তাসিনের বলা কথা।
এহসান পুলিশ। ভাগ্যিস নামটা মনে ছিল, তাই তিনি সরাসরি প্রশ্ন করলেন। আমার নামটা যদি বলতেন। এহসান মাহমুদ। এবার আর সন্দেহ নেই একটু, তার মানে মূল ঘটনা তো এর মাধ্যমেই হবে। ভালো হলো ছেলেটাকেই পাওয়া গেল। সায় জানিয়ে এহসানের সাথে তাসিনদের বাড়ির পথে রওনা হলেন তাসিনের মামি। ড্রাইভারকে সাহায্য করতে দ্বিতীয় পুলিশটি রয়ে গেলেন। ওদিকের খবর কি? ঠিকঠাকই আছে এখনো। তোমার মা আর মামি পৌঁছে গেছেন আয়নাদের বাড়ি। আয়না নামটা শুনলেই কেমন যেন কলিজাটা ধরাস করে উঠে সুপ্রভার। বারবার মনে হয় মেয়েটা তাসিনকে ভালোবাসে, তাসিনের জন্য বেহিসাবি পাগলামি করে বেড়ায়। কদিন আগে তাসিনের মুখে শুনেছে আয়নার পুরনো কীর্তি, যা তাসিনকে ভালোবেসে করতো মেয়েটা। এত এত ভালোবাসে তাসিনকে, সে কি একটু আকৃষ্ট হয় না মেয়েটার প্রতি? আবার মনে হয় আকৃষ্ট হলেও এত চোটপাট করে পাত্র খুঁজতো না নিশ্চয়ই। আবার মনে হয় যদি এহসান ভাইয়ার খোঁজ না পেতেন তখন কি করতেন? নিজে বাধ্য হয়ে বিয়ে করতেন? সুপ্রভার সত্যি আজকাল কষ্ট হয় খুব। মন বারবার উতলা হয় লোকটার জন্য, অথচ লোকটা একটাবারও মুখ খুলেনি, একবারও বলেননি সুপ্রভা, আমার তোমাকে ভালো লাগে, আমি তোমায় নিয়ে কিছু অনুভব করি। কখনোই কিছু বলেন না, অথচ লোকটার দৃষ্টি কত কি যে বলে যায় চুপিসারে। তাসিন অপেক্ষা করে আছে সুপ্রভা কি বলে তা শোনার জন্য, কিন্তু সে তো অন্য মনস্ক হয়ে অন্য কিছু ভাবছে। তাসিন এবার প্রশ্ন করলো, কি হলো? সুপ্রভা বুঝতে পারল না তাসিনের কথা। কি হবে? ওই তো যা হওয়ার ছিল। কি হয়েছিল? ছেলে মেয়ে অবশ্যই না, তবে কিছু একটা হওয়ার ছিল মনে হলো। শান্ত দেখে জলের মতো শীতল স্বরে বলল তাসিন। সুপ্রভা আবার চমকালো, আর এখনই বুঝতে পারলো শীতল স্বরে তাসিন মজা করছে তার সাথে। সে এবার নিঃশব্দে হাসলো। তাসিন আবার প্রশ্ন করলো, পরীক্ষা শেষ হলে বাড়ি চলে যাবে? এখানে থেকে কি করব? আমার সব বন্ধু বান্ধব ছুটি কাটাবে বিভিন্নভাবে, যে কয়টা দিন সুযোগ আছে। তা কবে যাচ্ছ বাড়ি? এর সপ্তাহটা এখানেই আছি। আচ্ছা। আচ্ছা বলেই তাসিন চুপ হয়ে গেল। আপাতত তার বাড়ি যাওয়ার কোনো সুযোগ নেই, তবে সুপ্রভা চলে গেলে সে খুব মিস করবে। এই যে এখন হুটহাট কোনো এক বাহানায় দেখা করা, প্রয়োজন ছাড়া কত কি কেনার নামে 2-1 ঘন্টা একসাথে কাটায়, এই জিনিসটা মিসিং হয়ে যাবে। দুজনে থেমে থেমে এমন আরো ঘন্টা খানিক কলেই থেকে গেল। এরপর তাসিনের ফোনে মায়ের কল আসছে দেখে বিদায় নিতে হলো সুপ্রভার কাছে। আজই সুপ্রভার ফেসবুক অ্যাকাউন্টে অ্যাড হয়েছে তাসিন। এরপর মেসেঞ্জারে কল করেছিল। এখন ফোন রাখলেও মনে মনে ভাবলো যখন তখন দেখার একটা সুযোগ হয়ে গেল এবার। মাসুমা ফোন করেছেন ছেলেকে একটা কথা বলতে। পাত্রপক্ষ নাকি আয়নাকে দেখেই বায়না করেছে তারা আংটি পরিয়ে যাবে আজ, অথচ মেয়ে পক্ষ তো এখনো ছেলের বাড়ি দেখলো না। তাসিন শুনে বলল, ফুপু আর ফুপা যা ভালো মনে করেন তা করতে বলো। যদি ঠিক লাগে তো করুক, আর না হয় সময় নিয়ে পাত্রের সম্বন্ধে আর একটু যাচাই করে বাড়িঘর সচক্ষে দেখে তবেই এগিয়ে যাক। তাড়াহুড়ো না করাই ভালো। মুখের কথাটা বললেও মনে মনে ভয় ঢুকলো, এহসান ছেলেটা ভালো হবে তো আয়নার জন্য? লোকমুখে শোনা প্রশংসায় তো সব নয়। আয়না মানসিকভাবে এহসানকে মানতে প্রস্তুত নয়, এ কথা তো একটা বাচ্চাও বুঝবে। তবু ভরসা রাখছে আল্লাহর উপর আর রিমনদের উপর। তারা কখনো মিথ্যা খোঁজ নেবে না। রিমন মুরাদও আয়না আর মায়েশাকে আপন বোনের মতো স্নেহ করে। মায়ের ফোন কাটলেও মনে মনে চিন্তা জমলো এখন অপেক্ষা মামির ফোন কলের। মাসুমার বড় ভাবি আজ এসেছেন অনেকগুলো বছর পর। খুশিতে সে কি করবে কি রাঁধবে এই নিয়ে বেশ উত্তেজিত হচ্ছিল। তা দেখে তার ভাবি থামিয়ে বললেন, তুই তো এসে দেখলি বাড়িতে নেই, তোকে কে বললো আমি এসেছি? হ্যাঁ ভাবি, আমি আমার ননদের বাড়ি ছিলাম। আজ আমাদের আয়নাকে দেখতে সমুদ্র এসেছে। ও, তাহলে তুই চলে এলি কেন? আমি তো থাকবই কয়েকদিন। হ্যাঁ রে, মিনতির মেয়েটা বড় হয়ে গেছে তাই না? একেবারে বিয়ের যোগ্য। মাসুমা হাসলেন। হ্যাঁ ভাবি, বড়ই মোটামুটি। এই তো কয়েক মাস পরে ইন্টার ফাইনাল পরীক্ষা দেবে। এদিকে তো এই বয়সেই বিয়ে দেয় মেয়েদের। আচ্ছা, তুইও ওই বাড়ি যা, মিনতির সাথে থাক। এক কাজ করি, চল আমিও যাই তোর সাথে। মনে মনে অবশ্য আগেই ছক এঁকেছিলেন এসেই ও বাড়ি যাবে, নইলে বিয়ে আঁকাবে কি করে। আরো আগে আসতেন, কিন্তু বদ মার্কা গাড়িটায় দেরি করে দিল পথে। মাসুমা আর তার ভাবি একসাথে বের হলো আয়নাদের বাড়ি যাবে বলে।
মাইশা ঘরেই বসে আছে বই নিয়ে। তারও খুব মন চাচ্ছে মা আর মামির সাথে ও বাড়ি যেতে, কিন্তু মা সারাদিন ওদিকে যেতে দেননি। এখনো মন খারাপ হয়ে যাচ্ছে তার। আয়না আপু আজ সাজবে, শাড়ি পরবে, আবার হবুদুল্লা ভাই আসবে। সে দেখেছে ওই পুলিশটাকে। তার ধারণা ছিল পুলিশ মানেই পেটমোটা, মাথায় টাক আর লম্বা গোঁফ থাকবে, কিন্তু এই লোকটা একদমই তেমন নয়। খুব লম্বা আর ফিটনেসেও সুন্দর। লোকটাকে দুলা ভাই ডাকতে তার একটুও খারাপ লাগবে না। এই তো সেদিন তাদের সামনে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছিল। হুট করে জিজ্ঞেস করলো, কোন ক্লাস? মাইশার বান্ধবী বলেছে ক্লাস 10। ভয়ে ভয়ে মাইশা বলেছিল, খুব গরম তো, তাই কোক খেতে। তো এই সময় স্কুলের বাইরে কেন আপনারা? এখন নিশ্চয় হাফ পিরিয়ড কিংবা ছুটির সময় নয়। এভাবে সময়ের আগে স্কুলের গেটের বাইরে আসবেন না কখনো। তারপরেই লোকটা নিজে তাদের সবাইকে আইসক্রিম খাইয়েছিল। আহা, এটা দুলাভাই হলে মাইশা আর তার বান্ধবীর কাছে কত কি বলবে। সবুজ রঙের একটা কাতান শাড়ি পরা আয়না ছলছল চোখে তাকিয়ে আছে ফোনের দিকে। ভিডিও কলে আছে তাসিন প্রায় 15 মিনিট ধরে। তার এক কথা, তাসিন ভাই মনে রেখো, তুমি ছাড়া অন্য কারোর সাথে আমার বিয়ে হলে আমি বিয়ের রাতেই বিষ খাবো। অনেকটা সময় পর্যন্ত তাসিন তাকে বুঝিয়েও কিছুই বোঝাতে পারল না। অবশেষে বাধ্য হয়েই বলল, আমি একজনকে ভালোবাসি, খুব 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 ভালোবাসি। বাইরে বৃষ্টি নেই, তবু শোষো বাতাস বইছিল। এই মুহূর্তে হঠাৎই যেন সে বাতাস বন্ধ হয়ে ঘরটা অক্সিজেনহীন হয়ে গেল। আর কোনো শব্দ না করে কল কেটে দিল আয়না। একটু আগেই তাসিন ভাইয়ের মামি তাকে শাড়ি পরিয়ে তার হাতে গলায় কিছু গহনা পরিয়ে দিয়েছিল। ধীরে ধীরে সব গহনা খুলে শাড়িটাও খুলে ফেললো আয়না। মাথার উপর চলতে থাকা ফ্যানটা বন্ধ করে অপলক তাকিয়ে রইল সেটার দিকে। গাল বেয়ে গড়িয়ে পড়ল কয়েক ফোঁটা তপ্ত নোনা জল। ঝমঝম করে বৃষ্টি ঝরছে ছন্দ তুলে, সে সাথে বাতাসের তাণ্ডবও থেমে নেই। ঘড়ির কাঁটায় রাত তখন 9:30 বেজে গেছে। আয়নাদের বসার ঘরে এখন রাতের খাবার নিয়ে মেহমানদের সাথে সাধাসাধি পর্ব চলছে। কথা এমন ছিল না, তবু এমনটাই হয়ে গেল। আবহাওয়া আর মানুষের মন কখন যে কেমন করে বদলে যায় তা কারো বোঝার সাধ্য নেই। সন্ধ্যার পর মেহমানরা যখন আংটি পরাতে চাইল, তখন আয়নার বাবা অনেকটা বিনয়ের সাথে বাদ সাধলেন। এহসানের মা দমে গেলেও তার ভাবনা ছিল সপ্তাহখানেকের মধ্যেই করবেন সবটা। ছেলে যে এই মেয়েটাকে ভীষণ রকম ভালোবেসে ফেলেছে তা তিনি সেদিনই বুঝে গেছেন। যেদিন ছেলেকে জিজ্ঞেস করলেন, তুমি নাকি নিজের জন্য একটা মেয়ে পছন্দ করেছো, ঠিকানা দাও দেখে আসি। এহসান হকচকিয়ে গিয়েছিল মায়ের কথায়। সে তো মাকে বলেনি এমন কিছু। পরবর্তীতে খুব নর্ম স্বরে বলেছিল, মেয়েটি আমার চেয়ে অনেক ছোট আম্মা, আর আমি এখন ওই বিয়ের প্রস্তাব পাঠাতে চাই না। নিজেই তোকে ভালো লাগার কথা জানিয়ে তার মতামত জানতে চাই। সে আমাকে পছন্দ করলেই তোমরা যাবে, না করলে আর এগোবো না সেদিকে। মেয়েটির মনের কথা সে আগে ভেবেছে, পরে সম্পর্কে জড়াতে চেয়েছে। এটা খুবই ভালো লেগেছে এহসানের মায়ের। নিজের ছেলে বলে নয়, সত্যিই এহসান সততার সাথে সম্পর্ক তৈরি করতে চায়। আর আজ মেয়ে দেখতে এসে কেন জানি মনে হলো মেয়েটির মনেই কিছু চলছে। কিন্তু মেয়েটির পরিবার যে তাদের ছেলেকে পছন্দ করে সে কথা মেয়েটির মামি আর মেয়ের বাবার কথাবার্তায় বোঝা হয়ে গেছে। তাই তিনি আংটি নিয়ে তোড়জোড় করছিলেন। এরই মাঝে আবহাওয়ার নরম হলো হঠাৎ করে। প্রথমে বাতাসে, কিছুক্ষণ পরেই তুমুল বৃষ্টি শুরু হয়েছে। আংটি বদল পরিকল্পনা বাতিল হয়েছে, কিন্তু এহসানের বাড়ির লোকেরা আর বের হওয়ার সুযোগ পায়নি। রাত যখন প্রায় 9টা বাজে, তখন অনেকটা বাধ্য হয়েই এসে হাজির হয় আয়নাদের গেটের সামনে। সুপ্রভার বর্দাকে ফোন দিয়েও গাড়ি পাঠাতে বলে সে। এহসান যখন তার মাকে ফোন দিয়ে বলল, কোনো মতে বেরিয়ে গেটে আসো, তোমরা সোহরাব ভাই গাড়ি পাঠিয়েছে, তখন পাশ থেকে তাসিনের মামিও বোধহয় শুনলেন এহসানের মায়ের কথা। সেও সুযোগ হাতছাড়া করতে চাইল না। তিনিই বললেন, আপা, আপনার ছেলেটা কি আমাদের নিতে এসেছে? এহসানের মা কিছুটা ভরকে গেলেন, তবে জবাব দিলেন, হ্যাঁ, পাত্র নিজেই এসেছে। ব্যাস, মামিও শুরু করলেন, বৃষ্টিতে ছেলেটা বাইরে কেন থাকে? ভেতরে আসতে বলুন। এই সুযোগে ছেলে মেয়ে দুটোর কথা বলতে দেওয়া যাক। বিয়েটা তারাই তো করবে, আর মেয়ের মাও ছেলের এখনই দেখে নেবে।
এহসানের মা তাকে পুনরায় ফোন করে বললেন ভিতরে চলে আসতে। ছাতা মাথায় থাকলেও এহসান অনেকটা ভিজে গেছে। বসার ঘরে উপস্থিত হতেই আয়নার মা তড়িঘড়ি করে একটা তোয়ালে এনে দিল হাতে। সামনে অনেকগুলো মহিলা বসে আছেন, তাই আয়নার বাবা বললেন, এক কাজ করো, তুমি পাশের ঘরে বসো, একটু ভালো করে মুখ হাত মুছে নাও, এসো আমার সাথে। এহসানও বিনা বাক্য পেয়ে উঠে গেল আয়নার বাবার সাথে। ভালো করে মাথা মুছে ইউনিফর্মের উপর দিয়ে হাত মুখ মুছতে গিয়ে কেমন যেন একটু লাগলো তার। তোয়ালেটাতে কেমন ভিন্ন এক সুবাস। এটা কি শ্যাম্পু? কি কোনো শ্যাম্পুর সুবাস? তোয়ালেটা কি আয়নার? প্রেমিক মনের ভাবনা বোধ হয় এমনই হয়। মিনিট কয়েকের মাঝেই তাসিনের মামি এলেন চায়ের কাপ হাতে এহসানের সামনে। সে তোয়ালেটা বিছানায় রেখে নর্ম স্বরে বলল, আমি বাইরে আসছিলাম আন্টি। একটু পরেই এসো বাবা। তোমার আম্মু আমার মেয়ের পরিবার চাচ্ছে তুমি আর আমাদের আয়না একটু নিজের মধ্যে কথা বললে না, তাই এখনই নিয়ে এলাম চাটা। আসলে কি বলো তো, তোমার আম্মু আংটি পরাতে চাইছিলেন, তাই আমরা ভাবলাম বিয়েটা তোমাদের, আলাপটাও তোমাদের হওয়া উচিত। এহসানও হয়তো এমন কিছুই ভাবছিল মনে মনে, তাই সে আর কথা বাড়ায়নি। তার মনতা তাসিনের মামির সম্মতি ভেবে চা দিয়ে চলে গেলেন। আয়নার ঘরে ঢুকে মিনতি তার চুল মুঠোয় পুড়ে তাতে দাঁত চেপে বললেন, বেহাইয়াগিরি শেষ হয়ে থাকলে 5 মিনিটের মধ্যে মুখে পাউডার মেরে ওড়না মাথায় দিয়ে বের হ। ছেলের সাথে এখন দেখা করবি, আর অবশ্যই সে যাই জিজ্ঞেস করবে ভালোভাবে জবাব দিবি। আর যদি একটু কোনো ভুল কাজ করছিস তবে আজকেই রাতে আমার মরা মুখ দেখবি। চুল ছেড়ে দিয়ে ঘর থেকে বেরিয়ে গেল আয়নার মা। সন্ধ্যায় যখন এহসানের বাড়ির মানুষগুলো এলো, তখনই মিনতি মেয়ের ঘরে এসেছিলেন তাকে পরিপাটি থাকার কথা বলতে। দরজা আলগোছে লাগানো ছিল, আয়নার সেদিকে একটু খেয়াল নেই। তার মাথায় ঘুরছিল তাসিনের বলা একটা কথাই, আমি একজনকে ভালোবাসি, খুব 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 ভালোবাসি। নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।